আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। র্যাব এবং পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর বিরুদ্ধেও গুম কমিশন। আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তুষ্ট সিইসি। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। খালেদা জিয়ার মৃত্যুতে শীর্ষ ১৭ ব্যবসায়ী সংগঠনের দোয়া ও স্মরণ সভা। স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচন কাল। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। এবং মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ায় বাংলাদেশি আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয়ের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বিগত ১৬ বছরে র্যাব ও পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। গুলশানের কমিশন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর মতো সংস্থাও গুম ও খুনের অভিযোগ থেকে মুক্ত নয়। দেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে কমিশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল সহ র্যাব বিলুপ্তি ও আয়নাঘরগুলো জাদুঘরে রূপান্তরের পরামর্শ দিয়েছে গুম কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। গুম সংক্রান্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২৪-এর ২৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গুমের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এ সময়ের মধ্যে গুমের শিকার ৭৬৫ জনের মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৩৪% বেশি। জামাত শিবিরের নেতাকর্মীদের মধ্যে ৪.৯% এবং তৎকালীন সরকারি দল ও এর অঙ্গ সংগঠন যুবলীগের গুম হওয়া ১১ জন নেতাকর্মীরও কোনো সন্ধান পাওয়া যায়নি। কমিশনে দাখিলকৃত ১৯১৩টি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত ২৩১টি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫% গুমের সাথে জড়িত র্যাব, এরপরে পুলিশের অবস্থান। এছাড়াও গুমের অভিযোগ রয়েছে অন্যান্য গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। বিতর্কিত সংস্থা বিলুপ্ত সহ ওই সময়কার কিছু আইন বাতিল ও সংশোধন না হলে আরও গুম খুনের মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ বাতিল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। গুম খুনের মতো লোমহর্ষক মানবাধিকার লঙ্ঘন নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করারও পরামর্শ দেন কমিশন চেয়ারম্যান। ধন্যবাদ জি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পরিবেশ সন্তোষজনক দাবি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে একথা বলেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পড়ার অভিযোগ করেছেন কেউ কেউ। এসব অভিযোগ আমলে নেয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মিজান শাহজাহানের রিপোর্ট।
সোমবার সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে শুরু হয় রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ। এটি চলবে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। মনোনয়ন বাতিল বা স্থগিত হওয়াদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ হওয়া প্রার্থীর বিরুদ্ধেও আপিল করতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তি। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের উপস্থিতিতে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারব। আপিল জমা দেওয়ার জন্য সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করে আলাদা বুথ বসানো হয়েছে। 1% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হয়েছে অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। 10 জনের মধ্যে ওনারা 7 জনকে পেয়েছেন, বাকি 3 জনকে ওনারা পাননি। এইটার কারণে আমাদেরকে এই নমিনেশন বাতিল করেছে। বিকেল 3টার দিকে রাজশাহী বুথে আসেন আলোচিত ইউটিউবার হিরো আলম। নির্ধারিত সময়ের 2 মিনিট পর যাওয়ায় তার মনোনয়ন জমা নেননি রিটার্নিং কর্মকর্তা। এখানে তাদের কোনো হাত নাই, এটা পুরোটা আমাকে কোর্টে আগে সাবমিট করতে হবে, আমি যেহেতু জমা দিতে পারিনি। হামলার শিকার হওয়ার অভিযোগ আছে রাজবাড়ী 2 আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার। এই ইলেকশন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না বলে আমি মনে করি। কোনো প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা বা হামলার শিকার হয়ে থাকলে তাও শুনানিতে আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে। বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া হেভিওয়েট নেতাদের মধ্যে আছেন বগুড়ায় মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রামে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কক্সবাজারে হামিদুর রহমান আজাদ, বরিশালে সর্দার শারফুদ্দিন আহমেদ শান্টু ও ঢাকায় ডাক্তার তাসনিম জারা। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্টিফাইড কপি উঠিয়ে নির্বাচন কমিশনে আসা এবং আইনজীবীর সাথে পরামর্শ করাটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে আরও যে 4 দিন সময় আছে সে সময়ের মধ্যেই বাকিরা আপিল করবেন বলে আমরা জানতে পেরেছি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, নির্বাচন কমিশন, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে অটল সরকার। ভোট বানচালে ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারণায় রাস্তায় সমাবেশ করা যাবে না। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান 7 জানুয়ারির মধ্যেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। তীব্র শীতের মধ্যেও ভোটের উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে। চলছে মনোনয়ন যাচাই বাছাই। যাদের বৈধ হয়েছে তারা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। এত কিছুর পরও 12 ফেব্রুয়ারি ভোট হবে কিনা তা নিয়ে সংশয় আছে অনেকের। সরকারও মনে করছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেও। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘোষিত সময়ে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচন কেন্দ্র করে গুজব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণার সময় জনভোগান্তি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বুধবারের মধ্যে দেয়া হবে চার্জশিট। হাদি হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে, ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি জিনিসটা। তবে মূল আসামি ফয়সাল করিমকে গ্রেফতারের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি, এটিকে বাদ দিলে এদেশের অস্তিত্ব থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা একথা জানান। এদিন বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সাথে দেখা করেন। এদিকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এখনও তার সমাধিতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে শোকার্ত মানুষের ঢল অব্যাহত আছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শোক আর প্রিয়জন হারানোর বেদনা নিয়ে প্রতিদিন সারা দেশ থেকে অসংখ্য মানুষ আসছেন জিয়া উদ্যানে তাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। বেগম জিয়ার চলে যাওয়ার এক সপ্তাহ পার হলেও সমাধি ঘিরে শোকার্ত মানুষের ঢল অব্যাহত আছে। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ফুল নিয়ে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও মৃত্যুর খবর শুনে দেশে এসে সামিল হচ্ছেন শ্রদ্ধা জানানোর মিছিলে। দেশটাতে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ঘরে ঘরে ওনার দোয়া মাহফিল চলছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা যতদিন উড্ডীন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ স্মরণে রাখবে। সোমবার বিএনপি নীতি নির্ধারণী ফোরামের দুই নেতা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জানান, গণতন্ত্র জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে গেছেন আপসহীন নেত্রী। বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতে নেতারা পরিবারের প্রতি সমবেদনাও জানান। পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটা একটা সৌন্দর্য। বাংলাদেশের কে যে অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ করতে কি গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার সেটা ব্যক্ত করেছেন। তারা এও জানান, মতপার্থক্য থাকলেও ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও স্মরণ সভার আয়োজন করেছে দেশের শীর্ষ 17 ব্যবসায়ী সংগঠন। এ সময় অর্থনৈতিক মুক্তির জন্য বেগম জিয়ার অবদান তুলে ধরেন ব্যবসায়ীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মারা যান বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি। অনুষ্ঠানে অংশ নেয় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের পোশাক শিল্পের যে প্রসার, সেটাই বিএনপির দায়িত্বকালেই কিন্তু শুরুটা হয়েছিল। ওনার পরিবারের প্রতি আমাদের যে আমরা ঋণী, যিনি বাংলাদেশের গণতন্ত্র, জাতীয় উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক করতে বেগম খালেদা জিয়া কাজ করেছেন বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এই দেশ কোথায় যাবে, কোন দিকে, কোন ডিরেকশনে যাবে, 31 দফার সংস্কার করে গেছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। বেগম জিয়ার রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে হবে বলেও জানান তিনি। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন, শেষ মুহূর্তে তিনি যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান তখন তিনি সুস্থ ছিলেন। 2 বছর বিনা চিকিৎসা রাখা হয়েছিল, যার ফলে তিনি অসুস্থ হন
সে অসুস্থই আজকে এটাকে এই পরিণতিতে নিয়ে গেছে। স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদ ও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ওসমান হাদির হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সকালে বিক্ষোভ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ। বিএনপি আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট, যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। বর্তমান তারেক রহমান উনি বাংলাদেশে এসেছেন, উনি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছেন, এগুলো নিয়ে ইলেকশন কমিশন চুপ রয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করা যাবে না বলে জানালেন বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সব কাজ শেষ না হওয়ায় পরবর্তী সরকার এটি চালু করবে বলেও জানান তিনি। সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, এই অধ্যাদেশের ফলে বিমানের সেবার মান বাড়বে, কমবে টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য। 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহত 8 শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে তাদের কবর বুঝিয়ে দিয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পাদন করা হয়েছে। দেশের জন্য জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বাকি শহীদদের পরিচয় শনাক্তের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। নির্বাচনে আসন সমঝোতা ও জোট গঠন নিয়ে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে বোঝাপড়ার শেষ পর্যায়ে। বৃহত্তর স্বার্থে উভয় পক্ষ থেকেই ছাড় দেবার কথা বলছেন নেতারা। শিগগিরই জোটের পক্ষ থেকে প্রতি আসনে একক প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করেন তারা। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও জানান দল দুটির শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের চাপে থাকা ইসলামী দলগুলো 24 সালের 5 আগস্টের পর হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। মহাসমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেন ইসলামপন্থী দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট এক বাক্সে আনতে বেশ কয়েকটি দল নিয়ে জোট করে তারা। প্রথমে 8 দল, পরে 10 এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে 11 দলের নির্বাচনী জোটের ঘোষণা দেয় জামাত, ইসলামী আন্দোলন সহ অন্যান্যরা। যদিও এভাবে একত্রিত হওয়াকে জোট না বলে নির্বাচনী সমঝোতা বলছেন তারা। 300 আসনেই জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেবার ঘোষণা থাকলেও এখন অবধি তা সম্ভব হয়নি। মনোনয়ন জমাদানের শেষ দিনেও বেশিরভাগ আসনেই দলগুলোর একাধিক প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দেন, যার প্রেক্ষিতে শুরু হয়েছিল টানাপোড়েন। আলোচনার মাধ্যমে দুই দলের মধ্যকার টানাপোড়েনের বরফ গলতে শুরু করেছে। শীঘ্রই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান দল দুটির শীর্ষ নেতারা। আমাদের মধ্যে কিছু আলোচনা করেছি, আমাদের যে টিম কাজ করছেন ওনারাও তাদের সাথে যোগাযোগ রাখছেন। আমাদের ধারণা এটা 2-3 দিনের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। ইসলামী আন্দোলন তো এটাকে সূচনাই করেছে। ইসলামী আন্দোলন থাকবে না এই কথাটা তো আসলে আমাদের ভিত্তিহীন, এবং যারা বলে আমরা মনে করি নিজেদের তরফ থেকে নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য জুলুম, নির্যাতন, অবিচার
ধর্ষণ মুক্ত এক দেশ গড়ার জন্য, চাঁদা মুক্ত এক দেশ গড়ার জন্য তো জোট করেছে। এই টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকে ছাড় দেবার মানসিকতা রাখতে হবে বলে জানান তারা। যখন আমরা অ্যালায়েন্স করব তখন যে কোনো কাজ সবাই সম্মতিত হওয়া উচিত, একই সাথে হওয়া উচিত, সিদ্ধান্ত অনুযায়ী হওয়া উচিত। আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বোঝার জায়গা থেকে আমরা কাজগুলো করছি আর কি। ঐক্যবদ্ধ থাকলে 11 দলীয় জোট আগামী নির্বাচনে ভালো ফল করবে এমনটি প্রত্যাশা তাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। তফসিল অনুযায়ী প্রচারণা বন্ধ থাকলেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। তবে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে ঐক্য নির্ভীক জবিয়ান প্যানেল। তাদের অভিযোগ, আগে থেকেই ব্যালট পেপারের সিল মারা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঝামেলা এড়াতে পর্যাপ্ত পরিমাণ বুথ তৈরি করা হয়েছে এবং প্রার্থী ও শিক্ষার্থী ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বেলা 3টা পর্যন্ত। ঢাকা 12 আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোয় পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই আসনে আরও লড়ছেন বিএনপি মনোনীত জোট প্রার্থী সাইফুল হক এবং জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে সকল পক্ষকে নিয়ে কাজ করবেন। যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ চেষ্টা করবেন। নির্বাচিত হলে ঢাকা 12 নিয়ে যেমন একটা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মাদক সবাইকে নির্দিষ্ট পরিকল্পনা করব। নাগরিক সেবাটা নিশ্চিত করা, এটা মনে করি একটা প্রাইম টাস্ক হবে এটা। আর দ্বিতীয়ত এখানে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা আছে। এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। জনগণ যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেন, ঢাকা 12 এলাকায় চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস, নতুন করে যে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং, এর অস্তিত্ব ঢাকা 12 এলাকায় ইনশাল্লাহ থাকতে দেওয়া হবে না। অন্যদিকে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। দুর্নীতি ও চাঁদাবাজিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা জানেন যে কয়দিন আগে কারণ বাজারে ব্যবসায়ীদের উপরে হামলা হয়েছে, আমাদের মহাখালী বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, শিল্পাঞ্চলে হচ্ছে, হাতিঝিলের সার্কেল বাসে হচ্ছে। তো এগুলা বন্ধ করা আমার প্রধান অন্যতম অঙ্গীকার হবে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি, কারওয়ান বাজার ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যানজট নিরসনে ভূমিকা রাখবেন নির্বাচিত সংসদ সদস্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লা সদর 6 আসন থেকে সংসদ নির্বাচনে খবর জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লার প্রাণকেন্দ্র, যেটি সদর আসন, এবং এখানে যে কুমিল্লা যে সিটি কর্পোরেশন একই সাথে ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত কুমিল্লা 6 আসনে এখন বর্তমানে রয়েছি টমসন ব্রিজ এলাকায়। সবচেয়ে বড় চমক রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে যে ধানের শীষে মনোনীত একজন প্রার্থী রয়েছেন মনিরুল হক চৌধুরী, তার সাথে এখানে তার দলেরই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তবে এই দুজনের মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন ভোটাররা। তবে এদিকে জামাত সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা দাবি করছেন যে তারাও ভোটারদের মন জয় করে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা 6 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।
বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ২৬ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ায় দুদেশ এখন মুখোমুখি অবস্থানে। পরাগ আরমানের রিপোর্ট। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানকে অহেতুক বাদ দেওয়ার কারণে ভারতের সমালোচনা মুখর সবাই। মুস্তাফিজ ইস্যুর জের ধরে গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে না। ম্যাচগুলো অন্য কোথাও সরানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি। এমন সাহসী সিদ্ধান্তে অবাক ভারতীয় গণমাধ্যম থেকে সাধারণ মানুষ। এবার আরও বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল খেলা এবং খেলাকেন্দ্রিক সকল অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। আমরা তো দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। সো আমরা আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যেই আছে। 2016 সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক মৌসুমে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে ভূমিকা রাখেন তিনি। তাছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে উদীয়মান খেলোয়াড় পুরস্কারও জেতেন। কলকাতা নাইট রাইডার্স ছিল মুস্তাফিজের ষষ্ঠ দল। নিলামে তারা মুস্তাফিজকে 12,37,00,000 টাকায় দলে নেয়। সম্প্রতি বাংলাদেশ ভারত টানাপোড়েনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজকে দলে নেয়ার ব্যাপারে আপত্তি জানায়। তাতে তাকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। এদিকে বাংলাদেশের ম্যাচ সরানোর আবেদন আইসিসিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়, তবে এখনো পর্যন্ত আইসিসি কিছুই জানায়নি। পরাগ আরমান, এটিএন বাংলা। খালেদা জিয়া ছিলেন গণমানুষের অধিকার আদায়ে আপোষহীন নেত্রী। তার আদর্শকে পাথেয় করে দেশকে এগিয়ে নেবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানী গুলশানের শাহজাদপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজক বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ বলেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে শেষ করবেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা। তারেক রহমানকে দেশের মানুষের ঐক্য আস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম থানা মোড়ে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান দুলু। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আগামী দিনে এই দেশটাকে একজন মানুষই এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। সার, হিমাগার ও ন্যায্য মূল্য না পাওয়ায় আলু উৎপাদনের উর্বর ভূমি মুন্সিগঞ্জে কৃষকদের দৈন্যদশা। চাষাবাদের আগ্রহ হারানো কৃষকরা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দুর্দশা কাটিয়ে ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখছেন। এদিকে প্রথমে মনোনয়ন বঞ্চিত হলেও পরে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত বিএনপি প্রার্থী আব্দুস সালাম। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন জামায়াতের প্রার্থী ABM ফজলুল করিম। কক্সবাজার 3 আসনে আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি কক্সবাজার 3 সংসদীয় আসনে এবং জাতীয় সংসদের 296 নং আসনে। আমি দাঁড়িয়ে আছি এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনে। শুনবো স্থানীয় মানুষদের মুখ থেকে কেমন চলছে নির্বাচনী আয়োজন। চলুন আমার সাথে। চাই তো মনে করেন সুন্দর একটা বাংলাদেশ,
চাই মনে করেন এই দেশে যারা নেতা কর্মী আসবে এরা একটু দেশপ্রেমিক হবে, এটাই চাই। আমরা চাই সোনার বাংলাদেশ চাই, আমরা যেমন সুস্থভাবে নির্বাচন হোক, যে হোক না কেন আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, দেশটা একটু সুন্দর করে রাখলে এটা হচ্ছে বেটার। আমার কাছে মনে হয় যে ভালোই হবে, আর দেশের জন্য মঙ্গল হবে। আমি চাই আমার সোনার বাংলা, মাটিটা অবশ্যই সোনার। এখানকার মানুষজন বলছিলেন যে আমরা কিছুই চাই না, তবে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সোনার বাংলায় দেখতে চাই, যেন এই দেশে কোনো অশান্তি না থাকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়। আমাদের সাথে থাকুন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে শঙ্কা ছিল, তবে শেষ পর্যন্ত গ্রাহকরা টাকা পেতে শুরু করেছেন। নতুন বছরের শুরুর দিন থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন গ্রাহকরা। একে অনেক বড় সফলতা হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, 2 দিনে 13,314 জন গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107,77 লাখ টাকা তুলেছেন এবং জমা দিয়েছেন 44,09 লাখ টাকা। তবে বড় আমানতকারীরা 2 বছরের আগে পুরো টাকা তুলতে পারবেন না বলেও জানান গভর্নর। এবারে খেলার খবর। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ নেয়া নোয়াখালী এক্সপ্রেস মোটেই সুবিধা করতে পারছে না। টানা 4 হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এখন ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে 6 উইকেটে পরাজিত করে জয় ফিরল সিলেট টাইটান্স। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিবলে মাত্র 61 রানে অল আউট হয় নোয়াখালী। 4 ওভার বল করে মাত্র 7 রানের খরচায় 5 উইকেট তুলে নিয়ে নোয়াখালী ধস নামান নাসুম আহমেদ। জবাবে মামুলি টার্গেটে নেমে 4 উইকেটে 62 রান তুলে 68 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। র্যাব এবং পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর বিরুদ্ধেও। গুম কমিশন আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে 42 জনের আপিল। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তুষ্ট সিইসি। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। খালেদা জিয়ার মৃত্যুতে শীর্ষ 17 ব্যবসায়ী সংগঠনের দোয়া ও স্মরণ সভা। স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন কাল। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। এবং মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ায় বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয়ের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।